ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। অনেকেই প্রশ্ন করছেন যে স্যার কাট অফের কি হবে, কারা কারা নতুন করে ডাক পাবে। এই যে নতুন করে ডাক পাবার কথা চলছে, 1100 বলা হচ্ছে যে 11-12-এ, এবং 9-10-এ সেই সংখ্যাটা আর একটু বেশি হবে, আর একটু নয় অনেকটা বেশি হবে। মানে আগের নিয়মে 17% হলে যা হতো, এখন 7% হবার ফলে আরো অনেকটা বেশি ডাক পাবে, তাই তো? আরো অনেকজন বেশি ডাক পাবে জেনারেল থেকে। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে 10% বাদ চলে যাচ্ছে এবং জেনারেলে যে এটা বাড়ছে, ভ্যাকান্সিটা বাড়ছে, এইবার এতে লাভ কি শুধুই জেনারেলদের? এই প্রশ্নটি কিন্তু অনেক মানুষ করছেন যে জেনারেলদেরই কি শুধু লাভ হচ্ছে, আর কারোর কি লাভ হচ্ছে না? আমার মতে কিন্তু সবারই লাভ হচ্ছে অল্প বিস্তর। কেমন মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন জেনারেলে আমি 9-10-11-12 দুটোর কথাই বলছি আর কি, ঠিক আছে? এবং সামনে গ্রুপ সি গ্রুপ ডিও আসছে, গ্রুপ সি গ্রুপ ডিও কিন্তু ওই 7% ধরেই কিন্তু হবে। পুজোর আগে বলেছে রেজাল্ট বের করবে, সেটা কিন্তু 7% ধরেই কিন্তু হতে চলেছে এভরিথিং, ঠিক আছে? আর 17% হবে বলে কিছু তো আর মনে হয় না, যদিও এখনো অফিসিয়ালি কোনো এই নেই, কোনো ঘোষণা নেই, তবুও আমরা সবাই বুঝতে পারছি 7% ধরেই সমস্ত কিছু হতে চলেছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে জেনারেলে ধরা যাক কিছু মানুষ যে এক্সট্রা ডাক পেলেন, এইবার কিছু মানুষ জেনারেলের কাট অফ 1 নম্বর বা 2 নম্বরের জন্য অতিক্রম করতে পারেননি বলে তার ক্যাটাগরিতে পেয়েছেন, এরকমও তো আছে। মানে একজন এসসি ক্যান্ডিডেট, ধরুন একজন এসসি ক্যান্ডিডেট, সে জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তার থেকে 1-2 নম্বর কম পেয়েছে, তাই সে এসসি ক্যাটাগরিতে ভালো জায়গায় আছে, উপরের দিকে আছে হয়তো, ঠিক আছে? এইবার জেনারেলের কাট অফ যদি একটু কমে এবং সেইখানে সেটা কমার ফলে যদি সেই ব্যক্তি জেনারেলে চলে যান, বোঝাতে পারলাম? জেনারেলে চলে গেলেন, এইবার তার যে জায়গাটা খালি হলো সেই জায়গাটা তো আবার এসসি ক্যান্ডিডেট তাদের যে তালিকা তার নিচ থেকে ওয়েটিং থেকে একজন উঠবে। মোটামুটি একটা অ্যাভারেজ ধারণা দেবার চেষ্টা করছি আর কি। এটা শুধুমাত্র এসসির ক্ষেত্রে নয়, যে কোনো কিছুর ক্ষেত্রে, এসটির ক্ষেত্রেও হবে, যে কোনো কিছুর ক্ষেত্রেই হবে আর কি। যে তারা যদি 1-2 নম্বরের জন্য জেনারেলে চলে যান, তাহলে তার জায়গায় নিচ থেকে কিন্তু আসছে। এবার এর মধ্যে ওই বেশি অনেক ডেকে রেখেছে এসবের গল্প আছে, সেই সবে আপাতত যাচ্ছি না। মোটামুটি একটা অ্যাভারেজ হিসাব কিন্তু, মানে অনেকে ভাবছেন যে শুধুমাত্র জেনারেলদেরই লাভ হচ্ছে, এতে কিন্তু জেনারেলদের সঙ্গে আরো মানে ক্যাটাগরি যারা রয়েছে তাদেরও কিন্তু লাভ হবে, কারণ জেনারেলে চলে গেলেই সেই ক্যাটাগরি থেকে কিন্তু নিচ থেকে কিন্তু ডাক পড়বে। এমনকি যারা বাদ যাওয়া ওবিসি ক্যান্ডিডেট আর কি, মানে বাদ যাওয়া বলতে আমি যারা ওই যে মানে 77টা জনজাতির মধ্যে পড়ছেন, তারাও যদি কাট অফ অতিক্রম করতে পারেন জেনারেলে, তারাও থাকছেন, কিন্তু তারা যে এর থেকে বেরিয়ে যাচ্ছেন তা নয়। কিন্তু অনেকেই আছেন যারা কাট অফ অতিক্রম করতে পারবেন না এবং গোটা প্রসিডিওর থেকে কিন্তু ছিটকে যাবেন। কেমন? তাহলে একজন ওবিসি ক্যান্ডিডেট যিনি 77-এর মধ্যে থাকছেন না, তিনি জেনারেল হিসেবে ট্রিটেড হচ্ছেন, এবং তিনি যদি কাট অফ অতিক্রম করতে পারেন তিনি কিন্তু থাকছেন। তাই এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জেনারেলদের নয়, আরো কিন্তু বাকিদেরও কিন্তু লাভ রয়েছে। আমরা যখন লিস্ট বেরোবে তখন সেই হিসেবে আমরা বুঝতে পারবো যে কতটা কি নামছে এবং কতজনকে এক্সট্রা ডাক পাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সত্যি সত্যি এতটা খারাপ পজিশন চলে রয়েছে, বিশেষ করে যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য সত্যি সত্যি ভাবলে কষ্ট হয়। তাদের এত মাস ধরে মাইনে বন্ধ, এবং এই সিম্প্যাথি দেখিয়েই বা কি হবে? সত্যি সত্যি এই সিম্প্যাথিগুলো দেখালে তারা ছোটই হন হয়তো, বা তারাও হয়তো সেই গুটিয়ে থাকেন আরো। কিন্তু সত্যি কথা বলতে কি, এই গ্রুপ সি গ্রুপ ডি সব থেকে খারাপ জায়গায় আছে। গ্রুপ সি গ্রুপ ডি এর যে সমস্ত শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা এদের সুরাহা যে কবে হবে, আমার মনে হয় যে সবার সঙ্গে এদের কথাটা সবার সাথে কিন্তু ভাবা উচিত। হ্যাঁ, তো আশা করা যাচ্ছে পুজোর আগে তো নম্বরটা দেবে, কিন্তু রিক্রুটমেন্টটা কবে হবে? আর কত মাস এরা বসে থাকবেন? এরা তো যোগ্যতার নিরিখেই চাকরি পেয়েছিলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে এদের কবে সুরাহা হবে। এদিকে কিন্তু এক্সটেনশন তার জন্য অ্যাপিল করেছে, কিন্তু কোনো খবর নেই। আজকে কিন্তু হয়ে গেল 23 তারিখ,
আর জাস্ট 7টা দিন হাতে আছে যোগ্য শিক্ষকদের জন্য, হাতে আর মাত্র 7টি দিন। এই 7টি দিনের মধ্যে যদি এক্সটেনশন না হয় তাহলে কি হবে? ব্রেক অফ সার্ভিস হবে। মানে যদি আবার চাকরিতে জয়েন করে এরপরে, তবুও কিন্তু কন্টিনিউশনের কোনো গল্প নেই। তো সেই হিসেবে এই সামনের 7 দিন কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য, যাদের কিন্তু এক্সটেনশন না করলে কিন্তু চাকরিতে কিন্তু ছেদ পড়ে যাবে, ব্রেক অফ সার্ভিস কিন্তু হতে চলেছে, এবং মাইনে তো অবশ্যই বন্ধ হতে চলেছে। আশা করা যায় এই 7 দিনের মধ্যেই বা এই সামনের সপ্তাহের প্রথমের দিকেই কিন্তু সেই খবরটি চলে আসবে যে এক্সটেনশন হচ্ছে। কত মাসের হচ্ছে এখনো পর্যন্ত কোনো খবর নেই, তবে একটা 3 মাস 4 মাস নয়, দেখবেন একটু বড় সময় দেয়া হচ্ছে, 6 মাস বা 8 মাস দেখবেন এরকমই হয়তো দেওয়া হচ্ছে, কারণ না হলে সারতে পারবে না। 11-12 যদিও বা কোনো রকমের টেনে টুনে হয়, 11-12 হলেও 9-10 কিন্তু সারতে পারবে না ওই সময়ের মধ্যে, যে কারণে আর একটু সময় লাগবে। তো ওই 8 মাস বা 10 মাস যাই হোক না কেন, একটা এক্সটেনশন হয়ে যাবে। কিন্তু তারা কিন্তু প্রহর গুনছেন যে এখনো পর্যন্ত হাতে মাত্র 7টা দিন, এর মধ্যে এখনো পর্যন্ত কোনো খবর আসলো না। সত্যি সত্যি মাইনে ঢুকবে তো এরপরে, সত্যি সত্যি চাকরিটা আছে কি নেই তারা তো জানেন না অ্যাকচুয়ালি। তো সত্যি সত্যি জানে না, মানে ওদের চাকরিটা আছে কি নেই ওরা নিজেরা জানে না, কিন্তু মাইনেটা চলছে এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে, এবং ইনক্রিমেন্টও পাচ্ছেন, ডিও পাচ্ছেন, সমস্ত কিছু পাচ্ছেন, কিন্তু এর ফিউচার কি? এক্সটেনশন তো কোনো ফিউচার নয়। তো সেই হিসেবে কিন্তু তারা কিন্তু প্রহর গুনছেন, এবং এই এক্সটেনশন টাইমের সঙ্গে ফ্রেশাররাও রিলেটেড রয়েছেন। তার কারণ হচ্ছে ফ্রেশার যারা, তারা কিন্তু মনে প্রাণে চাইছেন আর কতদিন এক্সটেনশন দিচ্ছেন, তাহলে এর মধ্যে তো নিয়োগটাকে সারতে হবে। নিয়োগটা সারলে আমরাও কিন্তু নিয়োগটা পাবো। শুধুমাত্র 2016-র যোগ্য শিক্ষক শিক্ষিকারাই চাকরি ফিরে পাবেন না, আমরাও পাবো। তাই এই এক্সটেনশনটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের কাছেই কিন্তু ইম্পর্টেন্ট নয়, টু দ্য ফ্রেশার্সও এই এক্সটেনশন পিরিয়ডটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছেন, এবং প্রত্যেকেই চান যে যত কম সময় হোক, অ্যাটলিস্ট ফ্রেশাররা তো অবশ্যই চান যে যতটা কম সময়ের মধ্যে সম্ভব, মানে এক্সটেনশন পিরিয়ডটা কম দিক, যাতে সেই সময়ের মধ্যে কিন্তু সম্ভব হয় নিয়োগটা। তো দেখা যাক সেটি কি হয়, তবে একটু বেশির দিকেই সময় নেবে, কারণ না হলে সারতে পারবে না টোটালটা। কেমন? আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে আপার প্রাইমারির ক্লাসগুলো আসছে না কেন? আপার প্রাইমারি ক্লাস আমি একটু স্টপ রেখেছিলাম, যেহেতু এদিকে ভেরিফিকেশনের টাইম দিয়ে দিয়েছিল। তো যে কারণে ভেরিফিকেশনের টাইম দেওয়ার পরে ইন্টারভিউ হবে খুব স্বাভাবিকভাবে, এটা আমরা সকলে ভেবেছিলাম, যে কারণে সবাই ঝাঁপিয়ে পড়েছিল পড়াশোনা করতে। আমিও নতুন করে আরো কিছু ভিডিও দিচ্ছিলাম SLST2 এর ইন্টারভিউর জন্য, কিন্তু সেটি কিন্তু এখনো পর্যন্ত ঝুলে আছে। কবে হবে না হবে এখনো জানা নেই, তবে যখন আবার কোনো খবর হবে, আবার কিন্তু কিছু ক্লাস আমি মনে হয় আমার এখনো দেওয়া বাকি রয়েছে, ইম্পর্টেন্ট বলে মনে হয়, সেগুলো কিন্তু আমি আবার দেব। ঠিক আছে, বা তোমরাও রিকোয়েস্ট করতে পারো, সেই ধরনের জিনিসগুলো কিন্তু সমস্ত কিছু আসবে। এবার আপার প্রাইমারিটা আবার কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, আপার প্রাইমারিটা একদম নিয়ম অনুসারে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ধরে ধরে আবার কিন্তু শুরু হচ্ছে। এটা আমি শুরু করেওছিলাম, কিন্তু এটার জন্য একটু হয়ে গেল আর কি, পজ হয়ে গিয়েছিল আর কি। তো আপার প্রাইমারি কিন্তু পুজোর আগে একটা নোটিফিকেশন হবার কিন্তু 99% চান্স রয়েছে। প্রত্যেককে বলবো যে আপার প্রাইমারির দিকে অবশ্যই ফোকাস করো। যারা SLST2-তে আসতে পারছো না তারা তো বটেই, ঠিক আছে। যারা SLST2-তে আছো, আমি বারবার বলি যে এই অভিশপ্ত SLST2 থেকে বেরিয়ে তোমরা অন্য পরীক্ষার দিকে কিন্তু ফোকাস করো। হ্যাঁ, সেই হিসেবে সামনের আপার প্রাইমারিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হতে চলেছে। আপার প্রাইমারির ভিডিও আসছে, এবং আমি ছাড়াও আরও টিচার্স আসছেন, যে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো টপিকগুলো আছে সেগুলো একদম ক্লাস পাবে ইউটিউবে আমার চ্যানেলেই। ঠিক আছে, ভালো থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।